আলভারেজ কিন্তু দমে যাবার পাত্র নয়। সেদিনের পর দিন চলল বনের মধ্য দিয়ে। বনের কোনো কুলকিনারা পায় না শঙ্কর। আগে যাও বা ছিল, ঘূর্ণিপাকে তারা ঘুরছে শোনা অবধি শঙ্করের দিক সম্বন্ধে জ্ঞান একেবারে লোপ পেয়েছে। দিন তিনেক পরে ওরা একটি জায়গায় এসে উপস্থিত হলো। সেখানে রিক্টাসোভেল্ডের একটি শাখা আসল পর্বতমালার সঙ্গে সমকোণ করে উত্তর দিকে লম্বালম্বি হয়ে আছে। খুব কম হলেও সেটা 4000 ফুট উঁচু। আরও পশ্চিম দিকে একটু খুব উঁচু পর্বতচূড়া ঘন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। দুই পাহাড়ের মধ্যেকার উপত্যকা 3 মাইল বিস্তীর্ণ হবে এবং এই উপত্যকা খুব ঘন জঙ্গলে ভরা। বনে গাছপালার যেন 3-4টে থাক। সকলের উপরের থাকে শুধুই পরগাছা আর শেওলা, মাঝের থাকে ছোট বড় বনস্পতির ভিড়, নিচের থাকে ঝোপঝাপ ছোট ছোট গাছ। সূর্যের আলোর বালাই নেই বনের মধ্যে। আলভারেজ বনের মধ্যে না ঢুকে বনের ধারে তাঁবু ফেলতে বলল। সন্ধ্যার সময় ওরা কফি খেতে খেতে পরামর্শ করতে বসলো যে এখন কি করা যাবে। খাবার একদম ফুরিয়েছে, চিনি অনেক দিন থেকেই নেই। সম্প্রতি দেখা যাচ্ছে আর 2-1 দিন পরে কফিও শেষ হবে। সামান্য কিছু ময়দা এখনও আছে, কিন্তু আর কিছুই নেই। ময়দা এজন্য আছে যে ওরা ও জিনিসটা কালে ভদ্রে ব্যবহার করে। ওদের প্রধান ভরসা বন্য জন্তুর মাংস, কিন্তু সঙ্গে যখন ওদের গুলি বারুদের কারখানা নেই, তখন শিকারের ভরসায় বা চিরকাল করা যায় কি করে। কথা বলতে বলতে শঙ্কর দূরের যে পাহাড়ের চূড়াটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে সেদিকে মাঝে মাঝে চেয়ে দেখছিল। এ সময় অল্পক্ষণের জন্য মেঘ সম্পূর্ণ সরে গেল। চূড়াটার অদ্ভুত চেহারা যেন কুলফি বরফের আগার দিকটা কে এক কামড়ে খেয়ে ফেলেছে। আলভারেজ বলল, এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বুলাওয়ে কি সলসবেরি 400 থেকে 500 মাইলের মধ্যে 102 মাইল মরুভূমি। পশ্চিম দিকে উপকূল 300 মাইলের মধ্যে বটে, কিন্তু পর্তুগিজ পশ্চিম আফ্রিকা অতি ভীষণ দুর্গম জঙ্গলে ভরা। সুতরাং সেদিকের কথা বাদ দাও। এখন আমাদের উপায় হচ্ছে, হয় তুমি নয় আমি সলসবেরি কি বুলাওয়ে চলে গিয়ে টোটা ও খাবার কিনে আনি। কম্পাসও চাই। আলভারেজের মুখে এই কথাটা বড় শুভক্ষণে শঙ্কর শুনেছিল। দৈব মানুষের জীবনে যে কত কাজ করে তা মানুষে কি সব সময় বোঝে। দৈবক্রমে বুলাওয়ে এবং সলসবেরি দুটো শহরের নাম। তাদের অবস্থানের দিক ও এই জায়গাটা থেকে তাদের আনুমানিক দূরত্ব শঙ্করের কানে গেল। এরপরে সে কতবার মনে মনে আলভারেজকে ধন্যবাদ দিয়েছিল এই নাম দুটো বলবার জন্য। কথাবার্তা সেদিন বেশি অগ্রসর হলো না। দুজনেই পরিশ্রান্ত ছিল। সকাল সকাল শয্যা আশ্রয় করল। মাঝরাত্রে শঙ্করের ঘুম ভেঙে গেল। কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে, কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে। আলভারেজও বিছানায় উঠে বসেছে। দুজনেই কান খাড়া করে শুনল, বড় অদ্ভুত ব্যাপার। কি হচ্ছে বাইরে? শঙ্কর তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসছিল। আলভারেজ বারণ করলো, বলল, এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না। তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি। বিনা বন্দুকেই বা যাচ্ছ কোথায়? তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার। দুজনেই টর্চ ফেলে দেখল বন্যজন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে পশ্চিমে সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে পূব দিকের পাহাড়টার দিকে চলেছে। হায়না, বেবুন, বুনো মহিষ, দুটো চিতাবাঘ তো ওদের গা ঘেঁষে ছুটে পালালো। আরও আসছে, দলে দলে আসছে। ধাড়ি ও মাদি কলবাস বাদর দলে দলে ছানাপোনা নিয়ে ছুটেছে। সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটছে। আর সঙ্গে সঙ্গে দূরে কোথাও একটা অদ্ভুত শব্দ হচ্ছে, চাপা গম্ভীর মেঘ গর্জনের মতো শব্দটা। কিংবা দূরে কোথাও যেন হাজারটা জয়ঢাক একসঙ্গে বাজছে। ব্যাপার কি? দুজনে দুজনের মুখের দিকে চাইল। দুজনেই অবাক। আলভারেজ বলল, শঙ্কর, আগুনটা ভালো করে জ্বালো, নয়তো বুনো জন্তুর দল আমাদের তাঁবু শুদ্ধ ভেঙে মারিয়ে চলে যাবে। জন্তুদের সংখ্যা ক্রমে বেড়ে চলল যে। মাথার উপরেও পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে। প্রকাণ্ড একটা স্প্রিংবক হরিণের দল ওদের 10 গজের মধ্যে এসে পড়ল। কিন্তু ওরা দুজনে তখন এমন হতভম্ব হয়ে গিয়েছে ব্যাপার দেখে যে এত কাছে পেয়েও গুলি করতে ভুলে গেল। এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি। শঙ্কর আলভারেজকে কি একটা জিজ্ঞেস করতে যাবে, তারপরেই প্রলয় ঘটল। অন্তত শঙ্করের তো তাই বলে মনে হলো। সমস্ত পৃথিবীটা তুলে এমন কেঁপে উঠল যে ওরা দুজনেই টলে পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে হাজারটা বাদ যেন কাছেই কোথাও পড়ল। মাটি যেন চিরে ফেরে গেল।
আকাশটাও যেন সেই সঙ্গে ফাটল। আলভারেজ মাটি থেকে উঠবার চেষ্টা করতে করতে বলল, ভূমিকম্প। কিন্তু পরক্ষণেই তারা দেখে বিস্মিত হলো, রাত্রির অমন ঘুটঘুটে অন্ধকার হঠাৎ দূর হয়ে 50,000 বাতির এমন বিজলি আলো জ্বলে উঠল কোথা থেকে। তারপর তাদের নজরে পড়ল দূরে সেই পাহাড়ের চূড়াটার দিকে। সেখানে যেন একটা প্রকাণ্ড অগ্নিলীলা শুরু হয়েছে। রাঙা হয়ে উঠেছে সমস্ত দিগন্ত সেই প্রলয়ের আলোয়। আঙুন রাঙা মেঘ ফুঁসিয়ে উঠেছে পাহাড়ের চূড়ো থেকে 2000-2500 ফুট পর্যন্ত উঁচুতে। সঙ্গে সঙ্গে কি বিশ্রী নিঃশ্বাস রোধকারী গন্ধকের উৎকট গন্ধ বাতাসে। আলভারেজ সেদিকে চেয়ে ভয়ে বিস্ময়ে বলে উঠল, আগ্নেয়গিরি, সান্টা আনা গার্সিয়া দা কর্ডোবা। কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য। ওরা কেউ চোখ ফিরিয়ে নিতে পারল না খানিকক্ষণ। লক্ষটা টুবড়ি একসঙ্গে জ্বলছে। লক্ষটা রক্ত রং মশালে যেন একসঙ্গে আগুন দিয়েছে। শঙ্করের মনে হলো, রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে যায়। হঠাৎ যেমন আগুনে ধুনো পড়লে দপ করে জ্বলে ওঠে, অমনি দপ করে 1000 ফুট ঠেলে ওঠে, আর সেই সঙ্গে 1000টা বোমা ফাটার আওয়াজ। এদিকে পৃথিবী এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায় না, কেবল টলে টলে পড়তে হয়। শঙ্কর তো টলতে টলতে তাঁবুর মধ্যে ঢুকলো। ঢুকে দেখে একটা ছোট কুকুরছানার মতো জীব তার বিছানায় গুটিসুটি হয়ে ভয়ে কাঁপছে। শঙ্করের টর্চের আলোয় সেটা থতমতো খেয়ে আলোর দিকে চেয়ে রইল, আর তার চোখ দুটো মনির মতো জ্বলতে লাগলো। আলভারেজ তাঁবুতে ঢুকে দেখে বলল, নেকড়ে বাঘের ছানা, রেখে দাও, আমাদের আশ্রয় নিয়েছে যখন প্রাণের ভয়ে। ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি, তা থেকে যে বিপদ আসতে পারে তা ওদের জানা নেই। কিন্তু আলভারেজের কথা ভালো করে শেষ হতে না হতে হঠাৎ কি প্রচণ্ড ভারী জিনিসের পতনের শব্দে ওরা আবার তাঁবুর বাইরে গিয়ে যখন দেখল যে একখানা 15 সের ওজনের জ্বলন্ত কয়লার মতো রাঙা পাথর অদূরে একটা ঝোপের ওপর এসে পড়েছে, সঙ্গে সঙ্গে ঝোপটাও জ্বলে উঠেছে, তখন আলভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বলল, পালাও পালাও শঙ্কর, তাঁবু ওঠাও শিগগির। ওরা তাঁবু উঠাতে উঠাতে আরও 2-5খানা আঙুন রাঙা জ্বলন্ত ভারী পাথর এদিক ওদিক সশব্দে পড়ল। নিঃশ্বাস তো এদিকে বন্ধ হয়ে আসে, এমনই ঘন গন্ধকের ধোঁয়া বাতাসে ছড়িয়েছে। দৌড় দৌড় দৌড়। 2 ঘন্টা ধরে ওরা জিনিসপত্র কতক টেনে হিঁচড়ে কতক বয়ে নিয়ে পূব দিকের সেই পাহাড়ের নিচে গিয়ে পৌঁছলো। সেখানে পর্যন্ত গন্ধকের গন্ধ বাতাসে। আধ ঘন্টা পরে সেখানেও পাথর পড়তে শুরু করলো। ওরা পাহাড়ের উপর উঠল, সেই ভীষণ জঙ্গল আর রাত্রির অন্ধকার ঠেলে। ভোর যখন হলো তখন 2500 ফুট উঠে পাহাড়ের ঢালুতে বড় একটা গাছের তলায় দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। সূর্য উঠবার সঙ্গে সঙ্গে অগ্নুৎপাতের সে ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল, কিন্তু শব্দ ও পাথর পড়া যেন বাড়ল। এবার শুধু পাথর নয়, তার সঙ্গে খুব মিহি ধূসর বর্ণের ছাই আকাশ থেকে পড়ছে। গাছপালা লতা পাতার উপর দেখতে দেখতে পাতলা এক পুর ছাই জমে গেল। সারাদিন সমানভাবে অগ্নিলীলা চলল। আবার রাত্রি এলো। নিচের উপত্যকা ভূমির অত বড় হেমলক গাছের জঙ্গল দাবানলে ও প্রস্তর বর্ষণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। রাত্রিতে আবার সেই ভীষণ সৌন্দর্য। কত দূর পর্যন্ত বন ও আকাশ, কত দূরে দিগন্ত লাল হয়ে উঠেছে পর্বতের অগ্নি কটাহের আগুনে। তখন পাথর পড়াটা একটু কেবল কমেছে, কিন্তু সেই রাঙা আগুন ভরা বাষ্পের মেঘ তখনও সেই রকমই দীপ্ত হয়ে রয়েছে। রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল। ওরা সভয়ে চেয়ে দেখল, জ্বলন্ত পাহাড়ের চূড়ার মুন্ডুটা উড়ে গিয়েছে। নিচের উপত্যকাতে ছাই, আগুন ও জ্বলন্ত পাথর ছড়িয়ে পড়ে অবশিষ্ট জঙ্গলটাকেও ঢাকা দিল। আলভারেজ পাথরের ঘায়ে আহত হলো। ওদের তাঁবুর কাপড়ে আগুন ধরে গেল। পিছনের একটা উঁচু গাছের ডাল ভেঙে পড়ল পাথরের চোট খেয়ে। শঙ্কর ভাবছিল, এই জনহীন আরণ্য অঞ্চলে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় যে ঘটে গেল তা কেউ দেখতেও পেত না যদি তারা না থাকতো। সভ্য জগৎ জানেও না আফ্রিকার গহন অরণ্যের এই আগ্নেয়গিরির অস্তিত্ব। কেউ বললেও বিশ্বাস করবে না হয়তো। সকালে বেশ স্পষ্ট দেখা গেল মোমবাতি হাওয়ার মুখে জ্বলে গিয়ে
যেমন মাথার দিকে অসমান খাঁজের সৃষ্টি করে, পাহাড়ের চূড়াটার তেমনই চেহারা হয়েছে। কুলফি বরফটাতে ঠিক যেন কে আরেক কামড় বসিয়েছে। আলভারেজ ম্যাপ দেখে বলল, এটা আগ্নেয়গিরি বলে ম্যাপে দেওয়া নেই, সম্ভবত বহু বছর পরে এই এর প্রথম অগ্নুৎপাত। কিন্তু এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থপূর্ণ। শঙ্কর বলল, কী নাম? আলভারেজ বলল, এর নাম লেখা আছে ওল্ডোনিও ল্যাঙ্গাই। প্রাচীন জুলু ভাষায় এর নাম অগ্নিদেবের শয্যা। নামটা দেখে মনে হয় এই অঞ্চলের প্রাচীন লোকদের কাছে এই পাহাড়ের আগ্নেয় প্রকৃতি অজ্ঞাত ছিল না। বোধ হয় তারপর 200 বছর কিংবা তারও বেশিকাল এটা চুপচাপ ছিল। ভারতবর্ষের ছেলে শঙ্করের 2 হাত আপনা আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পর্শ করল। প্রণাম হে রুদ্রদেব, প্রণাম। আপনার তাণ্ডব দেখবার সুযোগ দিয়েছেন, এজন্য প্রণাম গ্রহণ করুন হে দেবতা। আপনার এ রূপের কাছে শত হীরকখনি তুচ্ছ হয়ে যায়। আমার সমস্ত কষ্ট সার্থক হলো। আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা আলভারেজের উচিত বিবেচনা করল না। ওল্ডোনিও ল্যাঙ্গাই পাহাড়ের ধুমায়িত শিখর দেশের সান্নিধ্য পরিত্যাগ করে তারা আরও পশ্চিম ঘেঁষে চলতে লাগল। সেদিকের গহন অরণ্যে আগুনের আঁচটিও লাগেনি। বর্ষার জলে সে অরণ্য আরও নিবিড় হয়ে উঠেছে, ছোট ছোট গাছপালা ও লতাঝোপের সমাবেশে। ছোট বড় কত ঝর্ণাধারা ও পার্বত্য নদী বয়ে চলেছে, তাদের মধ্যে একটাও আলভারেজের পূর্ব পরিচিত নয়। এইবার এক জায়গায় ওরা এসে উপস্থিত হলো, যেখানে চারদিকে চুনাপাথর ও গ্রানাইটের ছোট বড় পাহাড় ও প্রত্যেক পাহাড়ের গায়ে নানা আকারের গুহা। স্থানটার প্রাকৃতিক দৃশ্য রিক্টাসভেল্ডের সাধারণ দৃশ্য থেকে একটু অন্যরকম। এখানে বন তত ঘন নয়, কিন্তু খুব বড় বড় গাছ চারদিকে, আর যেখানে সেখানে পাহাড় ও গুহা। একটা উঁচু ঢিবির মতো গ্রানাইটের পাহাড়ের উপর ওরা তাঁবু ফেলে রইল। এখানে এসে পর্যন্ত শঙ্করের মনে হয়েছে জায়গাটা ভালো নয়। কি একটা অস্বস্তি, মনের মধ্যে কি একটা আসন্ন বিপদের আশঙ্কা, তা সে না পারে ভালো করে নিজে বুঝতে, না পারে আলভারেজকে বোঝাতে। একদিন আলভারেজ বলল, সব মিথ্যে শঙ্কর, আমরা এখনো বনের মধ্যে ঘুরছি। আজ সেই গাছটা আবার দেখেছি, সেই ডিএ লেখা। অথচ তোমার মনে আছে, আমরা যতদূর সম্ভব পশ্চিম দিক ঘেঁষেই চলেছি আজ 15 দিন। কি করে আমরা আবার সেই গাছের কাছে আসতে পারি? শঙ্কর বলল, তবে এখন কি উপায়? উপায় আছে। আজ রাত্রে একটা বড় গাছের মাথায় উঠে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হবে। তুমি তাঁবুতে থেকো। শঙ্কর একটা কথা বুঝতে পারছিল না, তারা যদি চক্রাকারে ঘুরছে, তবে অনুচ্চ শৈলমারা ও গুহার দেশে কী করে এলো? এই অঞ্চলে তো কখনো আসেনি বলে মনে হয়। আলভারেজের উত্তরে বলল, গাছটাতে নাম খোদাই দেখে সে আর কখনো তার পূর্ব দিকে আসবার চেষ্টা করেনি। পূর্ব দিকে মাইল 2 এলে এই স্থানটিতে ওরা পৌঁছত। সে রাত্রে শঙ্কর একা তাঁবুতে এসে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিল। এই একখানা বাংলা বই সে দেশ থেকে আসবার সময় সঙ্গে করে আনে, এবং বহুবার পড়লেও সময় পেলেই আবার পড়ে। কত দূরে ভারতবর্ষ, তার মধ্যে চিতোর, মেওয়ার, মোগল, রাজপুতের বিবাদ। এই অজানা মহাদেশের অজানা মহা অরণ্যানীর মধ্যে বসে সেসব যেন অবাস্তব বলে মনে হয়। তাঁবুর বাইরে হঠাৎ যেন পায়ের শব্দ পাওয়া গেল। শঙ্কর প্রথমটা ভাবল আলভারেজ গাছ থেকে নেমে ফিরে আসছে বোধ হয়, কিন্তু পরক্ষণে তার মনে হলো এ মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয়। কেউ 2 পায়ে ঠোলে জড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিতে পা ঘষে ঘষে টেনে টেনে চললে যেন এমন ধরনের শব্দ হওয়া সম্ভব। আলভারেজের উইনচেস্টার রিপিটারটা হাতের কাছেই ছিল। ও সেটা তাঁবু দরজার দিকে বাগিয়ে বসল। বাইরে পদশব্দটা একবার থেমে গেল, পরে আবার তাঁবুর দক্ষিণ পাশ থেকে বাঁ দিকে এলো। একটা কোনো বড় প্রাণীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন পাওয়া গেল, ঠিক যেমন পাহাড় পার হবার সময় এক রাত্রে ঘটেছিল, ঠিক সেই রকমই। শঙ্কর একটু ভয় পেয়ে সংযম হারিয়ে ফেলে রাইফেল ছুঁড়ে বসল। একবার, দুবার, সঙ্গে সঙ্গে মিনিট 2 পরে গাছের মাথা থেকে প্রত্যুত্তরে 2 বার রিভলভারের আওয়াজ পাওয়া গেল। আলভারেজ মনে হয় ভেবেছে শঙ্করের কোনো বিপদ উপস্থিত, নতুবা রাত্রে খামোকা বন্দুক ছুড়বে কেন? বোধ হয় সে তাড়াতাড়ি নেমেই আসছে।
এদিকে চারদিক থেকে বন্দুকের আওয়াজে জানোয়ারটা বোধহয় পালিয়েছে, আর তার সারা শব্দ নেই। শঙ্কর টর্চ জেলে তাঁবুর বাইরে এসে ভাবল আলভারেজকে সংকেতে গাছ থেকে নামতে বারণ করবে। এমন সময় কিছু দূরে বনের মধ্যে হঠাৎ আবার দুবার পিস্তলের আওয়াজ এবং সেই সঙ্গে একটা অস্পষ্ট চিৎকার শুনতে পাওয়া গেল। শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল। কিছু দূরে গিয়ে দেখল বনের মধ্যে একটা বড় গাছের তলায় আলভারেজ শুয়ে। টর্চের আলোয় তাকে দেখে ভয়ে বিস্ময়ে শঙ্কর শিউরে উঠল। তার সর্বশরীর রক্ত মাখা, মাথাটা বাকি শরীরের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে। গায়ের কোটটা ছিন্ন ভিন্ন। শঙ্কর তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে ওর মাথাটা নিজের কোলে তুলে নিল। ডাকলো, আলভারেজ, আলভারেজ। আলভারেজের সাড়া নেই। তার ঠোঁট দুটো একবার যেন নড়ে উঠল, কি যেন বলতে গেল। সে শঙ্করের দিকে চেয়েই আছে, অথচ সে চোখে যেন দৃষ্টি নেই, অথবা কেমন যেন নিস্পৃহ উদাস দৃষ্টি। শঙ্কর ওকে বহন করে তাঁবুতে নিয়ে এলো, মুখে জল দিল, তারপর গায়ের কোটটা খুলে গিয়ে দেখে গলার নিচে কাঁধের দিকের খানিকটা জায়গার মাংস কে যেন ছিঁড়ে নিয়েছে। সারা পিঠটারও এক সেই অবস্থা। কোনো এক অসাধারণ বলশালী জন্তু তীক্ষ্ণ ধার নখে বা দাঁতে পিছখানা চিরে ফালা করেছে। পাশেই নরম মাটিতে কোনো এক জন্তুর পায়ের দাগ, 3টে মাত্র আঙুল সে পায়ে। সারা রাত্রি সেইভাবেই কাটল। আলভারেজের সাড়া নেই, সংজ্ঞা নেই। সকাল হবার সঙ্গে হঠাৎ যেন তার চেতনা ফিরে এলো। শঙ্করের দিকে বিস্ময় ও অচেনা দৃষ্টিতে চেয়ে দেখল, যেন এর আগে সে কখনো শঙ্করকে দেখেনি। তারপর আবার চোখ বুজল। দুপুরের পর খুব সম্ভবত নিজের মাতৃভাষায় কী সব বকতে শুরু করলো। শঙ্কর এক বর্ণ বুঝতে পারল না। বিকেলের দিকে সে হঠাৎ শঙ্করের দিকে চাইল। চাইবার সঙ্গে সঙ্গে শঙ্করের মনে হলো সে ওকে চিনতে পেরেছে। এবার ইংরেজিতে বলল, শঙ্কর, এখনো বসে আছো? তাঁবু ওঠাও, চলো যাই। তারপর অপ্রকৃতিস্থের মতো নির্দেশহীন ভঙ্গিতে হাত তুলে বলল, রাজার ঐশ্বর্য লুকোনো রয়েছে ওই পাহাড়ের গুহার মধ্যে। তুমি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি। চলো আমরা যাই, তাঁবু ওঠাও, দেরি করো না। এই আলভারেজের শেষ কথা। তারপর কতক্ষণ শঙ্কর স্তব্ধ হয়ে বসে রইল। সন্ধ্যা হলো। একটু একটু করে সমগ্র বনানী ঘন অন্ধকারে ডুবে গেল। শঙ্করের তখন চমক ভাঙল। সে তাড়াতাড়ি উঠে আগে আগুন জ্বালল, তারপর দুটো রাইফেলে টোটা ভরে তাঁবুর ডোরের দিকে বন্দুকের নল বাগিয়ে আলভারেজের মৃতদেহের পাশে একখানা শতরঞ্জির উপর বসে রইল। তারপর সে রাত্রে আবার নামলো তেমনই ভীষণ বর্ষা। তাঁবুর কাপড় ফুঁড়ে জল পড়ে জিনিসপত্র ভিজে গেল। শঙ্কর তখন কিন্তু এমন হয়ে গিয়েছে যে তার কোনো দিকে দৃষ্টি নেই। এই কমাসে সে আলভারেজকে সত্যিই ভালোবেসেছিল। তার নির্ভীকতা, তার সংকল্পে অটলতা, তার পরিশ্রম করবার অসাধারণ শক্তি, তার বীরত্ব শঙ্করকে মুগ্ধ করেছিল। সে আলভারেজকে নিজের পিতার মতো ভালোবাসত। আলভারেজও তাকে তেমনি স্নেহের চোখেই দেখত। কিন্তু এসবের চেয়েও শঙ্করের বেশি মনে হচ্ছে যে আলভারেজ শেষকালে মারা গেল সেই অজ্ঞাত জানোয়ারটারই হাতে, ঠিক জিম কার্টারের মতোই। রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমে তার মন ভয়ে আকুল হয়ে উঠল। সম্মুখে ভীষণ অজানা মৃত্যুদূত, ঘোর রহস্যময় তার অস্তিত্ব। কখন সে আসবে, কখন বা যাবে, কেউ তার সন্ধান দিতে পারবে না। ঘুমে ঢুলে না পড়ে শঙ্কর মনের বলে জেগে রইল সারা রাত। ওহ, সে কি ভীষণ রাত্রি! যতদিন বেঁচে থাকবে ততদিন ও রাত্রির কথা সে ভুলবে না। গাছে গাছে ডালে ডালে হাজার ধারায় বৃষ্টি পতনের শব্দ ও একটানা ঝড়ের শব্দ অরণ্যানীর অন্য সকল নৈশ শব্দ আজ ডুবিয়ে দিয়েছে। পাহাড়ের উপর বড় গাছ মরমর করে ভেঙে পড়ছে। এই ভয়ঙ্কর রাত্রিতে সে একা এই ভীষণ অরণ্যানীর মধ্যে। কালো গাছের গুঁড়িগুলো যেন প্রেতের মতো দেখাচ্ছে। অত বড় ঝড়ো বৃষ্টিতেও জোনাকির ঝাঁক জ্বলছে। সম্মুখে বন্ধুর মৃতদেহ। ভয় পেলে চলবে না, সাহস আনতেই হবে, নতুবা ভয়ে সে মরে যাবে। সাহস আনবার প্রাণপণ চেষ্টায় সে রাইফেল দুটির দিকে মনোযোগ নিবদ্ধ করল।
একটা উইনচেস্টার, অপরটি ম্যানলিকার। দুটোরই ম্যাগাজিনে টোটা ভর্তি। এমন কোনো শরীরধারী জীব নেই যে এই দুই শক্তিশালী অতি ভয়ানক মারণাস্ত্রকে উপেক্ষা করে আজ রাত্রে অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে পারে। ভয় ও বিপদ মানুষকে সাহসী করে। শঙ্কর সারা রাত সজাগ পাহারা দিল। পরদিন সকালে আলভারেজের মৃতদেহ সে একটা বড় গাছের তলায় সমাধিস্থ করল এবং দুখানা গাছের ডাল ক্রুশের আকারে শক্ত লতা দিয়ে বেঁধে সমাধির উপর পুঁতে দিল। আলভারেজের কাগজপত্রের মধ্যে অপোর্তো খনি বিশ্ববিদ্যালয়ের একটা ডিপ্লোমা ছিল ওর নামে। তাদের শেষ পরীক্ষায় আলভারেজ সসম্মানে উত্তীর্ণ হয়েছে। ওর কথাবার্তায় অনেক সময়ই শঙ্করের সন্দেহ হতো যে সে নিতান্তই মূর্খ, ভাগ্যন্বেষী ভবঘুরে নয়। লোকালয় থেকে বহু দূরে এই জনহীন গহন অরণ্যে ক্লান্ত আলভারেজের রত্নানুসন্ধান শেষ হলো। তার মতো লোকেরা রত্নের কাঙাল নয়। বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোই তাদের জীবনের পরম আনন্দ। কুবেরের ভাণ্ডারও তাকে এক জায়গায় চিরকাল আটকে রাখতে পারত না। দুঃসাহসিক ভবঘুরের উপযুক্ত সমাধি বটে। অরণ্যের বনস্পতি দল ছায়া দেবে সমাধির উপর। সিংহ, গরিলা, হায়েনা সজাগ রাত্রি যাপন করবে। আর সবার উপরে সবাইকে ছাপিয়ে বিশাল রিক্টাসভেল পর্বতমালা অদূরে দাঁড়িয়ে মেঘলোকে মাথা তুলে খাড়া পাহারা রাখবে চিরযুগ।